তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে চলছে চূড়ান্ত শুনানি। গণতন্ত্র প্রতিষ্ঠায় সাময়িক নয়, কার্যকর সমাধানের পক্ষে সর্বোচ্চ আদালত। নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে হচ্ছে সেন্ট্রাল সেল। নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিইসি। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবিতে কালো কাপড় বেঁধে প্রতিবাদের ডাক এমপিও শিক্ষকদের। জেলা উপজেলায় অবস্থান কর্মসূচি, প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েত হত্যায় বংশাল থানায় ভাইয়ের মামলা। জিজ্ঞাসাবাদ শেষে টিউশন ছাত্রী ও তার প্রেমিক সহ 3 জনকে গ্রেফতার দেখালো পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেওয়া হয় আপিলের অনুমতি। এরপর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আধা ঘন্টা বিরতির পর সকাল 11:30 থেকে আবারও শুনানি শুরু হয়েছে। শুনানি করছেন বদিউল আলম মজুমদার আর আইনজীবী শরীফ ভুইয়া। তিনি তার যুক্তিতর্কে যেটি বলার চেষ্টা করছেন যে তৎকালীন আপিল বিভাগ ভবিষ্যৎ কোনো কিছু চিন্তা না করে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে সেই দিকটি চিন্তা না করেই তৎকালীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন। আর যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, অর্থাৎ 7 জন বিচারপতি ছিল, তার মধ্যে 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন এবং 3 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে মত দিয়েছেন। এবং যে 4 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন তারাই পরবর্তীতে একে একে প্রধান বিচারপতি হয়েছিলেন। অর্থাৎ এটি বলাই যায় যে সরকারের প্রচ্ছন্ন প্রভাবের কারণেই যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তাদেরকে পুরস্কার স্বরূপ পরবর্তীতে প্রধান বিচারপতি করা হয়েছে। আর আজকে যেহেতু একজন আইনজীবী, অর্থাৎ এই মামলায় বেশ কয়েকজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চেয়ে আবেদন করেছেন, তার মধ্যে বদিউল আলম মজুমদারের আইনজীবী এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন। এরপরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আবেদন তার প্রেক্ষিতে তার আইনজীবী বক্তব্য দিবেন। এরপরে জামাতের পক্ষ থেকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার যে আবেদন করেছেন তার পক্ষ থেকে জামাতের আইনজীবী বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্য শেষ হলেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তাদের অভিমত ব্যক্ত করবেন। অর্থাৎ তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে চান সেই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সেটি তুলে ধরবেন। এবং একটি বিষয় সামনে এসেছে যে এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের রায়ের ফলে ফেরে, তাহলে এই রায়টি আসলে আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে হওয়ার কথা রয়েছে সে তখন থেকে কার্যকর হবে নাকি চতুর্দশ সংসদ যে নির্বাচন হবে তখন থেকে কার্যকর হবে, সেটি কিন্তু আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করবেন, এমনটাই কিন্তু আইনজীবীরা বলছেন। আর এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যেভাবে আছে সেভাবে আসলে ফেরার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার যে বিধান রয়েছে সেখানে যেটি বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত সর্বশেষ প্রধান বিচারপতি যিনি থাকবেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হবেন। সেটি যেহেতু এখন সুযোগ নেই এবং রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়কের যে ফরম্যাট হবে সেই বিষয়ে একমত পোষণ করেছেন। সব মিলিয়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে ফিরবে এবং কবে থেকে ফিরবে সেই বিষয়টি আপিল বিভাগ তার রায়ে চূড়ান্ত নিষ্পত্তি করবেন, এমনটি কিন্তু আইনজীবীরা আশা প্রকাশ করছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েত হোসাইন হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ নিয়ে মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন চলছে, ডিএমপির ব্রিফিং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ওখানে ছিল সম্ভবত 2টা চাকু ছিল, 2 জনের কাছে 2টা চাকু ছিল।
পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে। আচ্ছা, একজন একজন করে প্রশ্ন না করলে আমি কিন্তু বুঝবো না। আপনারা একজন একজন করে করেন, আমরা যতটুকু জানি ক্লিয়ার করে দিব, আপনাদের কোনো কনফিউশন রাখবো না। ঠিক আমরা আসামি গ্রেপ্তারের সরাসরি যুক্ত ছিলাম ডিএমপি ব্রিফিংয়ে। ভোটের সময় এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান সিএসি। বলেন, এআই এর অপব্যবহার সারা বিশ্বের চিন্তার কারণ। এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল গঠন করা হবে। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তার পরিকল্পনাও করতে হবে। ইসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এবার নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার মোকাবিলা। কর্মশালায় অংশ নেন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। We are trying to integrate in the election process to prevent misuse of AI. আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে খুব কাজ করছিলাম। এটা নিয়ে আজকের ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি, এবং আমাদের যে আইফএস এবং ইউএনডিপি ইজ এক্সটেন্ডিং ফুল সাপোর্ট টু আস। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে ১০ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা বলেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানাবেন শিক্ষক কর্মচারীরা। একই সঙ্গে জেলা উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিও শিক্ষকরা। এদিকে আজ শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। সম্মানিত জাতির বিবেক মধ্যে 20% প্রজ্ঞাপন আমাদেরকে খালি করে দিতে হবে। তারা কোন পর্যায়ে ক্ষমতায় এসে বসে? সরকার আমাদেরকে 2 মাস আগে অবগত করেছিলেন এই সময়ের মধ্যে 45% বাড়ি ভাড়া আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা 20% বাড়ি ভাড়া দিব, আপনারা 2 মাস পরে প্রজ্ঞাপন পাবেন। কিন্তু 2 মাস অতিবাহিত হয়েছে, আমরা প্রজ্ঞাপন পাই নাই। আমাদের এই 5% আবার করলেন গত পরশুদিন, এটা আমরা আরো তীব্র নিন্দা জানাচ্ছি। যদি 5% হয় শিক্ষকদের বাড়ি ভাড়া, তাহলে 12,500 টাকা বেসিকে মাত্র 680 টাকা হয় বাড়ি ভাড়া। এটা তামাশা ছাড়া আর কিছু হতে পারে না। 5% মেনে নিয়েছে, এটা আমাদের শিক্ষক সমাজের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং সিলেটে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছে সামদানির কাছে। ভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি আজ 10ম দিনে গড়িয়েছে। সময় যত গড়াচ্ছে শিক্ষক কর্মচারীদের অবস্থান ততই দৃঢ় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জমায়েত বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা গণপরিবহনে এখানে উপস্থিত হচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন বিক্ষোভের মাধ্যমে। তারা তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আদায়ে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে তাদের সেই দাবিগুলোকে মেনে না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার কিন্তু তারা এখান থেকে ব্যক্ত করছেন। তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদের যে সর্বাত্মক কর্মবিরতি এখন চলছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই কর্মবিরতিও তারা প্রত্যাহার করবেন না। এখানে আমরা শিক্ষক নেতাদের বক্তব্য শুনছি।
শুনছিলাম শিক্ষক নেতারা বলছিলেন যে তারা মূলত 3টি কারণে ক্ষোভ প্রকাশ করছেন। প্রথম কারণটি হচ্ছে 12ই অক্টোবর যখন তারা প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন, সেখানে পুলিশের সঙ্গে তাদের একটি সংঘর্ষ সৃষ্টি হয় এবং সেই সংঘর্ষের পর সে ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। দ্বিতীয়ত, রোববার তাদের বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, অথচ শিক্ষকদের দাবি বাড়ি ভাড়া 20% বৃদ্ধি করা হোক। শিক্ষকরা বলছেন তাদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা না করে 5% বাড়ি ভাড়া বৃদ্ধির যে প্রজ্ঞাপনটি সেটি প্রহসনমূলক এবং এটিকে তারা প্রত্যাখ্যান করেছে। আরও একটি বিষয়, শিক্ষকরা বলছেন যে তাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনের কেউ তাদের সঙ্গে কোনো সৌজন্যমূলক আচরণ করছেন না, তারা তাদের সঙ্গে কথা বলছেন না, আলোচনা করছেন না। এজন্য তারা বারবারই এখানে স্লোগানের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে তাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা জানাচ্ছেন। কিছুক্ষণ পরেই শাহবাগ অভিমুখে তাদের একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং আজও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখানে আসার কথা রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। বাড়ি ভাড়া 1,500 টাকা যাচ্ছে, চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করছে। সকাল 11টা থেকে এই সমাবেশ চলছে। বাড়ি ভাড়া 1,500 টাকা চাচ্ছেন, চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করছে। আজকে এখানে সমাবেশ করছে এবং তারা কর্মবিরতি করে, অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো কর্মবিরতি করে এখানে শিক্ষক নেতৃবৃন্দরা এখানে সমাবেশ এই আন্দোলন চলছে। এই আন্দোলনে এখানে শিক্ষক নেতৃবৃন্দরা এখানে সমাবেশ হয়েছে এবং সারা বাংলাদেশে এই আন্দোলন চলছে। এই আন্দোলনের যেই স্কুল কলেজ মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অংশ নিচ্ছে, সবগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা সবচেয়ে মূলত যেই দাবিগুলো রয়েছে তার দাবির মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা তাদের চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা সহ বিভিন্ন দাবিতে তারা বেশ কিছুদিন থেকে আন্দোলন করছে। আজকে তারা এখানে 11টা থেকে সমাবেশ করছে এবং এই বিক্ষোভ সমাবেশে পরে তারা একটি বিক্ষোভ মিছিলে বের হবে। বিক্ষোভ মিছিলে করে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন এবং বলা যায় যে এই আন্দোলনে বেশ সোচ্চার রয়েছেন শিক্ষক কর্মচারীরা এবং এই তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এমনটা যত সময় পর্যন্ত এই দাবি মানা না হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই দাবি জানিয়েছেন এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন। মোটামুটি এই ছিল এমপিওভুক্ত কলেজ, স্কুল এবং মাদ্রাসার শিক্ষকরা যে বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। সময় সংবাদে আরও থাকছে। যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3টি ইউনিটই বন্ধ। উত্তরাঞ্চলে লোডশেডিং এর শঙ্কা, আবার উৎপাদনের সময় লাগবে কমপক্ষে 1 সপ্তাহ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বল্প পরিসরে চলছে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া। বিমানবন্দরের 9 নম্বর গেটের সামনে পণ্য নিতে অপেক্ষায় রয়েছেন আমদানিকারক C&F এজেন্টরা। যদিও সকাল থেকে এখন পর্যন্ত পণ্য বের করা হয়নি। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা গেছে। তারা বলছেন বিমা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভেতরে ঢুকতে না দেওয়ায় দীর্ঘসূত্রিতা তৈরি হতে পারে। গেটে অবস্থানরত আনসার ও কাস্টমস কর্মকর্তারা জানান, খালাস প্রক্রিয়া পুনরায় চালু হলেও গতি ফিরতে কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম যে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পরে আজকে 3 দিন পরে কিন্তু স্বল্প পরিসরে পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন আমদানিকারক এবং C&F এজেন্ট যারা রয়েছেন তারা সকাল থেকেই এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে স্বল্প পরিসরে আজকে পণ্য খালাসের খবরে তারা এখানে এসেছেন এবং সকাল থেকেই তারা অপেক্ষা করছেন। যদিও এখনও দুপুর 12টা নাগাদ কোনো ধরনের পণ্য খালাস আমরা দেখতে পাইনি। যদিও এখানকার
অবস্থানরত কর্মকর্তা এবং আনসার বাহিনীদের সঙ্গে আমরা কথা বলতে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে কাগজপত্রের প্রক্রিয়া ভেতরে চলছে, যেহেতু ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে এক ধরনের দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে কার্যক্রমে, যে কারণে কিছুটা বিলম্ব হলেও খালাস প্রক্রিয়া আসলে শুরু হয়েছে। স্বল্প পরিসরে পণ্য হাতে পাওয়া শুরু করবেন আমদানিকারকরা, এবং তারা যেমনটি বলছেন যে ভিতরে যে সকল কাস্টমস কর্মকর্তা রয়েছেন এবং আর যে সকল সম্পর্কিত বিভাগগুলো রয়েছে সকল দপ্তরগুলোই কিন্তু আসলে সমন্বিতভাবে আসলে কাজ শুরু করেছে, যেন ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে ওঠা যায় এবং ব্যবসায়ীরা যেন দ্রুত পণ্য, তাদের আটকে থাকা পণ্যগুলো যেন তারা হাতে পান। আমাদেরকে সকাল থেকেই এখানকার অবস্থানরত আমদানিকারক সিএনএ বেজেনে জানিয়েছেন যে তারা গতকাল রাত থেকে জেনেছেন, তালিকায় তারা নাম দেখেছেন, তারা পণ্যের এইচএস কোড মিলিয়ে যে সকল পণ্য তারা আসলে পাবার কথা সেগুলোর জন্যই কিন্তু তারা সকাল থেকে অপেক্ষা করছেন, এবং তারা বলছেন যে এই পণ্যগুলো তারা যত বিলম্ব হবে তারা পণ্য পেতে তাদের প্রতিষ্ঠানে, কারখানায় যে সকল চেইন রয়েছে পণ্য উৎপাদনে, সেই চেইনগুলো আসলে আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া তারা আরও অভিযোগ করেছেন যে তারা যে সকল পণ্যের বীমা দাবি করছেন, বীমা প্রতিষ্ঠানগুলোকে তারা বলছেন তাদের পণ্যের বীমা নিষ্পত্তির জন্য, বীমা কোম্পানিগুলো বলছে যে তারা তাদের প্রতিনিধিদেরকে আসলে পাঠাতে পারছেন না, কারণ এই মুহূর্তে বিমানবন্দরের ভেতরে বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিদের প্রবেশ করতে পারছেন না, যে কারণে এই প্রক্রিয়াটিতেও কিন্তু এক ধরনের দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। তো কিছুক্ষণ আগেই বেবিচক চেয়ারম্যান কিন্তু তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্রিফিং করেছেন এবং তিনি বলেছেন যে ফায়ার সার্ভিসের বিলম্ব হওয়ায়, অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বিলম্ব হওয়ায় যে অভিযোগ, সেই অভিযোগটি সত্য নয়, কিন্তু যে এই অভিযোগের প্রেক্ষিতে যদি কোনো সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, এবং তিনি এও জানিয়েছেন যে বিমানের সকল কার্যক্রম এই মুহূর্তে চালু রয়েছে এবং 8 নম্বর গেট বন্ধ থাকলেও 9 নম্বর গেট দিয়ে সকল ধরনের পণ্য খালাস প্রক্রিয়া থেকে যাবতীয় কার্যক্রম কিন্তু সচল রয়েছে বলে তিনি জানিয়েছেন। তো বিমানবন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়া নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ড থেকে শুরু করে গেল বছর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের অগ্নিকাণ্ড। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা আদালতে নিষ্পত্তি হয়নি এখনও। মামলার আসামির তালিকায় বিগত সরকারের রাজনৈতিক নেতাকর্মীরা থাকায় তদন্ত ও বিচার কাজে এত সময় লাগছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মন্তব্য করেন, দায়ীদের বিচারের আওতায় না আনায় দেশে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। রাজধানীর মিরপুর বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেড, কক্সবাজারের বিশ্ববিদ্যালয়, একের পর এক অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই সব। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চিরচেনা অধ্যায় আর্থিক সহায়তা আর তদন্ত কমিটি গঠন, কিন্তু আদালতে খোঁজ নিয়ে দেখা যায় এসব ঘটনায় হওয়া কোনো মামলাই নিষ্পত্তি হয়নি। বিচার প্রক্রিয়ায় এমন অনিশ্চয়তায় বিচারের আশা হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা। মনে করেন এত বছর হয়ে গেল এখনো রায় হয়নি, ঠিক আছে, আসামিরা ওপেন করতেছে, এটা প্রবলেম না। এটা 2019 সালে চকবাজারের চুরিহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা আদালতে এখনও বিচারাধীন। একই অবস্থা 2021 সালে পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের মামলাও। 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনের মামলার তদন্ত শেষ হয়নি এখনও। 2021 সালে মগবাজারের রাখিনীর ভবনের বিস্ফোরণের মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে বিচার কাজে কিছুটা এগিয়ে আছে 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মামলা। গার্মেন্টস মালিক সহ 13 জনের বিচার শুরু হলেও মামলা আটকে আছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। অনেক মামলাতে ফ্যাসিস্টের বিভিন্ন সহযোগীরাও এটার সঙ্গে ছিল, যার জন্য তারা সাক্ষীদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় এবং সাক্ষীরা সেখানে অনেকে আসতে পারে নাই। যেহেতু এখন এটা সাক্ষী পর্যায়ে আছে, আমরা এখন চেষ্টা করছি যে সাক্ষী এনে মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো শেষ করা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলছেন, দায়িত্ব অবহেলাকারীদের বিচারের আওতায় না আনার কারণেই এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি। এটা যদি দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই এখানে কারো না কারো অবহেলা আছে এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টা রয়েছে। সব জায়গায় কিন্তু আমরা দেখি যে অনিয়ম, দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো। এই দুর্ঘটনাগুলির কিন্তু প্রকৃত বিচার হচ্ছে না, এটা একটা অন্যতম কারণ। দেশে চলমান অগ্নিকাণ্ডে কারো ষড়যন্ত্র থাকলে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর পরামর্শ দেন আইনজীবী। দায়িত্বে গাফলতি নাকি নিছক দুর্ঘটনা, সামান্য এই প্রশ্নের উত্তর আটকে আছে আদালতের বিভিন্ন এজলাসে। হয়তো একটি বিচারের দৃষ্টান্ত রুখে দিতে পারে ভবিষ্যতের আরও একটি ট্র্যাজেডি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুদক। সেখানে আছেন রিপোর্টার তাসলিম তৌহিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে।
গণপূর্ত অধিদপ্তরের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন অভিযান চালাচ্ছে। দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি টিম এখানে এসেছেন। তারা মূলত গণপূর্ত অধিদপ্তরের যে সমস্ত টেন্ডার প্রক্রিয়াতে নানা অনিয়ম দুর্নীতি বিভিন্ন সময় প্রাক্কলন ফাঁস করে দেওয়া সহ অসংখ্য অভিযোগ দুদকের কাছে রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে দুদকে কিন্তু গণপূর্ত কেন্দ্রিক একাধিক অনুসন্ধান চলছে। বিশেষ করে 5 তারিখের পরে 2 ডজন মতন অন্তত গণপূর্তের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে একাধিক কর্মকর্তা পর্যায়ের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। আজকে সেই আলোকেই তারই ভিত্তিতে দুদকে একটা টিম এসেছেন সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে। তারা মূলত এখানে যেটা জানার চেষ্টা করছেন যে এই যে সমস্ত টেন্ডারগুলো হয়েছে, এখান থেকে যে সমস্ত কাজগুলো হয়েছে গণপূর্ত মন্ত্রণালয় অধিদপ্তর থেকে যে বড় বড় প্রকল্পগুলো কাজ করেছে, সেই সমস্ত প্রকল্পগুলোর কাজ কিভাবে হয়েছে সেই সমস্ত প্রকল্পের আদ্যপ্রান্ত খোঁজ নিতে নথিপত্র যাচাই বাছাই করছে। এবং এখানে এই কর্মকর্তাদের যোগ সদস্য আছে কিনা ঠিকাদারিদের সাথে এই সমস্ত নথিপত্রগুলো যাচাই বাছাই করে দেখছে। এখানে এই যে অভিযানের যে টিম লিডার রয়েছেন রাজু আহমেদ সহকারী পরিচালক, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, তার কাছে জানবো যে কি ধরনের অভিযোগের ভিত্তিতে এখানে এসে কি ধরনের তথ্য আপনারা পেয়েছেন। আচ্ছা, আজকে একটা অভিযোগ আসছে যে গণপূর্তের অধীনে 3টা প্রকল্পের প্রাক্কলনের তথ্য ফাঁস ও টেন্ডারের কিছু অনিয়ম হয়েছে মর্মে অভিযোগটা আসে। সেই অভিযোগে সত্যতা যাচাইয়ের জন্য আজকে এখানে এসেছি। এখন পর্যন্ত রেকর্ডপত্র মাত্র সংগ্রহ করলাম, পর্যালোচনা করব, তারপরে আশা করি জানাতে পারবো যে কি আপডেট। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, তারা এসেছেন, এই নথিপত্রগুলো সংগ্রহ করছেন, যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই শেষে তারা তাদের কমিশনে রিপোর্ট দাখিল করবেন এবং তার ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। অর্থাৎ এখন এই মুহূর্তে তারা একজন নির্বাহী প্রকৌশলী দফতরে রয়েছেন, এছাড়াও অন্যান্য দফতরগুলোতেও তারা অভিযান চালাবে। অভিযানে যে সমস্ত নথিপত্র, শুধু একটা স্পেসিফিক না, একাধিক টেন্ডার প্রক্রিয়াগুলোতে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রধান প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন দফতরে কিন্তু এই অভিযানগুলো চালানো হবে। তো এই এখন পর্যন্ত দুদক অভিযান চলমান, পরবর্তী অভিযান শেষে দুদক তার সবশেষ পদক্ষেপ আমাদেরকে জানাবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গণপূর্ত অধিদপ্তরে। সময় সংবাদে আরও থাকছে। ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান। পার্লামেন্টের রেকর্ড ভোটে নির্বাচিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির রক্ষণশীল নেত্রী সানায়ে তাকাইচি। যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও একটি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটই বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সকালে কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3য় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ নিয়ে বর্তমানে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। তবে 3য় ইউনিটের মেরামত কাজ দ্রুত চলছে। 1 সপ্তাহের মধ্যে ইউনিটটি আবারও চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে। তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে যেগুলো আসলে বাদ বিচার না করে দেওয়া হয়েছে, সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেগুলোকে যদি সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে। এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি,
সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত 1 বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া। তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা। কিন্তু অসুবিধা কিন্তু অসুবিধা অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাটা একটা সময় ছিল, সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর চীনের কাছ থেকে 2টি জাহাজ পাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর মধ্যে বাংলার প্রগতি নামে প্রথম জাহাজটি 23 অক্টোবর ও বাংলার নবযাত্রা নামে দ্বিতীয় জাহাজটি বহরে যুক্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অবশ্য জাহাজ বুঝে পাওয়ার আগে 22 কোটি টাকায় 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে বাংলার প্রগতি। সাখাওয়াত রিপোর্ট ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কেনা বাংলার প্রগতি জাহাজের ট্রায়াল চলছে চীনের জিনজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ের ইয়ার্ডে। 20 অক্টোবর লন্ডনে বিএসসির কাছে বাই পেপার হস্তান্তর হলো। সব আনুষ্ঠানিকতা শেষে 23 অক্টোবর জাহাজটি বুঝে পাওয়ার দিনে প্রতিদিন 20,000 মার্কিন ডলার হিসেবে ভাড়ায় নিযুক্ত হবে। একইভাবে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে কার্গো পণ্য ভাড়ায় নেমে যাবে বাংলার নবযাত্রা নামের অপর জাহাজটি। সেকেন্ড জাহাজটা ডেলিভারি ডেট এখন পর্যন্ত যেটা আছে ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে যখনই আমাদের ডেলিভারি করবে তার 1-2 দিনের মধ্যে এটাও বাণিজ্যিক ডিপ্লয়মেন্টে চলে যাবে। তো এখন পর্যন্ত আমরা প্রথমটা যেটা পেয়েছি যে প্রায় পার ডে 3 মাসের জন্য চার্টারিং দিচ্ছি, পার ডে প্রায় অ্যারাউন্ড $20,000, যেটা সময়ের সাথে সাথে হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা করছি। এক সময় বিএসসির বহরে 38টি জাহাজ থাকলেও বর্তমানে আছে মাত্র 5টি। এই দুটি যুক্ত হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে 60টি। তবে এর কোনোটি পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমা কিংবা চট্টগ্রাম বন্দরে আসছে না। এক্ষেত্রে বাংলাদেশের আমদানি পণ্য বহন করা হলে যেমন ডলার সাশ্রয় হতো, তেমনি প্রতি ট্রিপে দিনের আয় হিসেবে 30,000 মার্কিন ডলার ছাড়িয়ে যেত বলে মত শিপিং বিশেষজ্ঞদের। ইনওয়ার্ড কার্গোর ক্যালকুলেশন অ্যানালাইসিস দরকার এবং অ্যাজ পার পারপাস আমাদের শিপগুলোকে তৈরি করা উচিত এবং রুট এবং এই জিনিসটা ফিক্স করা উচিত। সবশেষ 2018 এবং 2019 সালে চীন সরকারের 1,843 কোটি টাকার আর্থিক সহায়তায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রথমবারের মতো নিজেদের টাকায় নতুন কেনা 199 মিটার দীর্ঘ, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। ডিজাইনটা তার বাও এবং তার ব্রিজ ডিজাইন যেটা অ্যারোডাইনামিক ডিজাইন অনুযায়ী করা হয়েছে, এতে যে স্পিড এবং ফিউল এফিসিয়েন্সি দুটাতে উপকার হবে। জাহাজ দুটি কিনতে বিএসসির ব্যয় হয়েছে 935 কোটি টাকা। 935 কোটি টাকায় চীন থেকে কেনা এ দুটি বাল্ক ক্যারিয়ার 20 বছর নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারবে। আর প্রতি বছর এ দুটি বাল্ক ক্যারিয়ার ভাড়া দিয়ে 200 কোটি টাকা লাভের আশা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই রক্ষণশীল নেত্রী মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটিতে রেকর্ড ভোট পান। 247 আইন প্রণেতার মধ্যে তাকে সমর্থন দেন 237 জন। এর মধ্য দিয়েই ইতিহাস গড়েন তিনি। পুরুষ প্রধান রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে এটাই জাপানের নতুন রাজনৈতিক মাইলফলক। তাকাইচি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিরাপত্তা, সংবিধান সংশোধন ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে চান তিনি। তবে বিশ্লেষকদের মতে দুর্বল অর্থনীতি, জনসংখ্যা সংকট ও আঞ্চলিক কূটনীতি সামলানোই হবে তার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বলেন গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের শেষ করে দেওয়া হবে। এদিকে উপত্যকাটিতে চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত হয়েছে প্রায় ৬০ জন। চুক্তি রক্ষা করতে ইসরায়েলে গেছেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ শীর্ষ মার্কিন কূটনীতিকরা। দীর্ঘ প্রতীক্ষা আর আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তি ভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের উপর। যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা, তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। যদিও তিনি বলেছেন মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে। এদিকে হামাস বলছে তারা এখনও বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। ধ্বংসযজ্ঞ ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে, আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে। ইউএনআরডব্লিউ এর প্রধান বলছেন ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত ২ বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা ৩০০টি ইউএনআরডব্লিউ এর ভবন। এতে নিহত হয়েছেন অন্তত ৮০০ জন, আহত হয়েছেন আরও ২৬০০। এদিকে ২ বছরের যুদ্ধের পর আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে। তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। সরাসরি যুক্ত হতে সরাসরি যাচ্ছে সেখানে। আশা করি যে এটা আমাদের এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে যারা সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধাও তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। আমি এটুকু বলছি। আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন এটা কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলাসিন কাদিরিয়া কামিল মাদ্রাসা। আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের অভিভাবক, আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার, সচিব স্যাররা এখানে আছেন, পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের, গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ, এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর আছেন সদস্যরা, মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়া দেওয়া হতো মাত্র ১,০০০ টাকা, একেবারেই অপ্রতুল। এটা বিশ্বের কোথাও, বাংলাদেশ কেন কোথাও মানে ১,০০০ টাকা দিয়ে বাড়ি ভাড়া, এটা কল্পনা করা যায় না। তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, আর বাকিটা আগামী নভেম্বর থেকে আগামী থেকে হবে। এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে। তো আমাদের তো দাবি ছিল 3টা, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য, এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। তো আমরা বিশ্বাস করি এমপিওভুক্ত শিক্ষা যতদিন থাকবে
স্যারের নামটা ঘুরে ফিরে আসবে, যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে। আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করব যে আমরা এভাবে মিটিং করেছিলাম, কারা কারা ছিল, হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ এক সময় করবো। তো আমি স্যারকে আমরা অনেক কষ্ট করছি, এটাও স্যার বলছেন, আমাদের অসহনীয় কষ্ট করছি, কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা, আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের, এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন। তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দু একটা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু ওনার সন্তান তুল্য, আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই। শিক্ষা উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। তাসনিম, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।